Hello students, welcome to Types of Lessons. Myself Rupam Dhani. Today I will discuss about two topics of management theory, that is bureaucracy management theory and neoclassical theory. আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম ক্লাসিক্যাল থিওরির মধ্যে দুটো পার্ট, সেটা হলো সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি আর অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট থিওরি। যারা এখনো ভিডিওগুলো দেখোনি, ডেফিনেটলি আমাদের ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আগে সেই ভিডিওগুলো অবভিয়াসলি তোমাদের দেখা উচিত। দেন তারপরে ক্লাসিক্যাল থিওরির মধ্যে আমি অলরেডি আগের দিন বলেছিলাম যে তিনটে ভাগ। ফার্স্ট হলো সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি, দ্যাট ইজ বেসিক্যালি প্রপোজড বাই এফ.ডব্লিউ. টেলর। অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট থিওরি সেটাকে দিয়েছিল হেনরি ফয়েল। সে 14খানা প্রিন্সিপাল দিয়েছিল। সেই সময় অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট থিওরিকে অনেক সময় বলা হয় ফয়েলস 14 প্রিন্সিপাল। তারপর আরেকটা থিওরি আছে ক্লাসিক্যাল থিওরির মধ্যে, সেটা হলো বিউরোক্রেসি ম্যানেজমেন্ট থিওরি। বিউরোক্রেসি, সেই বিউরোক্রেসি ম্যানেজমেন্ট থিওরি আর বিউরোক্রেটিক থিওরি কে দিয়েছে? ম্যাক্স ওয়েবার। ম্যাক্স ওয়েবার দেখেছে যে কিছু কিছু কোম্পানিতে কিছু জব রোল আছে বা কিছু কাজ আছে, যে কাজগুলো খুব স্ট্রিক্টলি কাজগুলোকে করাতে হয় এমপ্লয়িকে দিয়ে, নইলে এমপ্লয়িরা সেই কাজটা করতে চায় না। তো সেই স্ট্রিক্ট রুল ফলো করা হয় যেসব অর্গানাইজেশনে, সেই অর্গানাইজেশনে এই বিউরোক্রেসি ম্যানেজমেন্ট থিওরি বা বিউরোক্রেটিক থিওরি ফলো করা হয়। কি অর্গানাইজেশন হতে পারে? অর্গানাইজেশন হতে পারে কোনো পুলিশ বা ডিফেন্স সেক্টর বা মিলিটারি সেক্টর। ধরা যাক কোনো একটা মিলিটারি সেক্টর বা ডিফেন্স সেক্টরে, সেখানে যারা এমপ্লয়ি আছে, কারা এমপ্লয়ি মিনস যারা আর্মি। সো কোনো একটা ইন্ডিভিজুয়াল পার্সনকে, তাকে বলা হলো যে একজন শত্রু দেশ সে আক্রমণ করছে, তুমি যাও সামনে গিয়ে যুদ্ধ করো। নর্মালি যে কোনো আইটি সেক্টরের কোনো একজন এমপ্লয়িকে যদি এই কথাটা গিয়ে বলা হয়, সে কিন্তু কখনোই করবে না। বাট মিলিটারি সেক্টরে বা ডিফেন্স সেক্টরে সেটা কিন্তু করা হয়। কেন করা হয় বা কেন সে করে? বিকজ তারা সেইটা করতে, সেখানে সে গেছে, সে বন্ডে সাইন করেছে। দ্যাট ইজ কল্ড অথরিটেটিভ ল। মানে বিউরোক্রেটিক ম্যানেজমেন্ট থিওরি, সেখানে স্ট্রিক্ট অথরিটেটিভ ল ফলো করা হয়। মানে যারা অথরিটি মিনস যারা হায়ার ম্যানেজমেন্ট যা বলবে সেই জিনিসটাই শুনে চলতে হবে প্রত্যেকটা এমপ্লয়িকে। So that is called authoritative rules and that is strict. So bureaucratic management theory কোথায় দেখা যায়? bureaucratic management theory দেখা যায় কোনো ডিফেন্স সেক্টরে, মিলিটারি সেক্টর, পুলিশ সেক্টর, প্রত্যেকটা সেক্টরে আমার bureaucratic management theory দেখা যায়। লাইক your military or defense sector দেখা যায়। ডিফেন্স সেক্টর, মিলিটারি সেক্টর ম্যাক্স ওয়েবার বিউরোক্রেটিক ম্যানেজমেন্ট থিওরি প্রবর্তন করেছেন, বাট স্টিল এখন আজকের দিনে দাঁড়িয়ে ওই বিউরোক্রেটিক থিওরি ফলো করা হয়। ওকে, সো উইথ দিস বিউরোক্রেটিক থিওরি অফ ম্যানেজমেন্ট আমি কনক্লুড করছি ক্লাসিক্যাল থিওরি আর ক্লাসিক্যাল ম্যানেজমেন্ট থিওরি, সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি, অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট থিওরি অ্যান্ড বিউরোক্রেটিক ম্যানেজমেন্ট থিওরি। সো এই ক্লাসিক্যাল থিওরির মধ্যে পুরো এন্টার ক্লাসিক্যাল থিওরিতে যতগুলো প্রিন্সিপালস আছে, সেখানে তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, মেনলি এখানে বলা হয়েছে কি করে অফিস চালাতে হবে, কি করে এমপ্লয়ীদের দিয়ে কাজ করাতে হবে, কিভাবে অফিসের বা অর্গানাইজেশনের ওভারঅল গ্রোথ হবে। সো অর্গানাইজেশনের ওভারঅল গ্রোথের জন্য আমার যা যা করণীয়, যেভাবে ম্যানেজ করার দরকার সেইভাবে আমরা ম্যানেজ করব। তো সেটাই ছিল আমাদের ক্লাসিক্যাল থিওরির মূল বক্তব্য। বিকজ ক্লাসিক্যাল থিওরি শুরুতেই বলা ছিল এফ.ডব্লিউ. টেলর, সে একজন এমপ্লয়িকে বা মানুষকে একটা মেশিনের সাথে কম্পেয়ার করেছে। সো একটা মেশিন কিভাবে চলবে? মেশিনের রেগুলার মেনটেনেন্স দরকার, মেশিনের অয়েলিং দরকার। যদি মেশিনটা একটা কোনো অটোমোবাইল হয়, তাহলে তার ইঞ্জিন স্টার্ট করার জন্য তেল দরকার। সো সেম জিনিস একজন মানুষ। সো একটা মানুষ ভালোভাবে কাজ করার জন্য তার রেমুনারেশন দরকার, তার প্রপার অর্গানাইজেশন কালচার দরকার, ওয়ার্ক এনভায়রনমেন্ট দরকার, বিজনেস এথিক্স দরকার, ডিসিপ্লিন দরকার, এভরিথিং দরকার। তো সেইগুলোই আমার ক্লাসিক্যাল ম্যানেজমেন্ট থিওরিতে ডিসকাস করা হয়েছে। বাট এখানে কিন্তু একটা খুব ভাইটাল জিনিস, সেটা কিন্তু মিস আউট করা হয়েছে। কি সেই ভাইটাল জিনিসটা হলো, প্রত্যেক মানুষের নিজস্ব মোটিভ, নিজস্ব নিডস, নিজস্ব ডিজায়ার কিন্তু আলাদা হয়। একটা এমপ্লয়িকে তাকে প্রচুর টাকা দিয়ে স্যালারি তাকে দেওয়া হলেও সে হয়তো কাজ করছে না। কেন? তার কারণ তার ওয়ার্ক কালচারটা ভালো লাগছে না, বা তার সেই কাজের প্রতি তার ইচ্ছা নেই। এখন সচিন তেন্ডুলকরকে যদি এখন সিঙ্গার হতে বলা হয়, তাহলে কি সে সাকসেস পাবে? কখনোই পাবে না। বিকজ তার সেটা প্যাশন নয়, তার সেটা নিড নয়, তার সেটা ডিজায়ার নয়। ওকে, সো সেই জন্য আমাদের নেক্সট থিওরি এসছে, সেটা হলো নিওক্লাসিক্যাল থিওরি। নিওক্লাসিক্যাল থিওরিতে কি করা হয়েছে? নিওক্লাসিক্যাল থিওরিতে হিউম্যান রিলেশন অ্যাপ্রোচ করা হয়েছে। দ্যাট মিনস হোয়াট? হিউম্যান রিলেশন অ্যাপ্রোচ।
হিউম্যান রিলেশন মিনস হোয়াট? হিউম্যান রিলেশন মিনস প্রত্যেকটা মানুষ আরেকজন মানুষের সাথে বা সেই মানুষের নিজস্ব কিছু মোটিভ, নিজস্ব কিছু নিড, ডিজায়ার থাকে। তো সেই ডিজায়ার, নিড বা অন্য মানুষের সাথে কি রিলেশন, সেইগুলো কিন্তু এই নিও ক্লাসিক্যাল থিওরিতে ভালোভাবে ফোকাস করা হয়েছে। কারণ হতেই পারে আজকে খুব ভাইটাল মিটিং আছে, বাট মিটিং এ যাওয়ার আগেই তার ফ্যামিলিতে কোনো একটা বড় ভাইটাল ইস্যু হয়ে গেছে, বা সে রাস্তায় যেতে যেতে কোনো একটা অন্য একজন এমপ্লয়ি বা অন্য একজন মানুষের সাথে প্রচন্ড ঝগড়া হয়েছে, সো ডেফিনেটলি তার মুডটা খারাপ থাকবে। সো ডেফিনেটলি সে মিটিংটা ভালো করে করতে পারবে না, অ্যাটেন্ড করতে পারবে না। সো সেই জন্য নিও ক্লাসিক্যাল থিওরিতে এই হিউম্যান রিলেশন অ্যাপ্রোচ বা মানুষের বিহেভিয়ার সেইগুলোকে ফোকাস করা হয়েছে। নিও ক্লাসিক্যাল থিওরি কে দিয়েছে? নিও ক্লাসিক্যাল থিওরি দিয়েছে আমার এলটন মায়ো। এলটন মায়ো হথরন বলে একটা জায়গা আছে, সেখানে সে স্টাডি করেছিল মানুষের বিহেভিয়ার নিয়ে বা মানুষের সাইকোলজি। তো সেই জন্য নিও ক্লাসিক্যাল থিওরিতে অনেক সময় বলা হয় হথরন স্টাডিজ, নিও ক্লাসিক্যাল থিওরিকে বলা হতে পারে। আর নিও ক্লাসিক্যাল থিওরিতে যেহেতু হিউম্যান রিলেশন, মানুষের সাইকোলজি, সেইটা নিয়ে ফোকাস করা হয়েছে, সেই জন্য নিও ক্লাসিক্যাল থিওরিকে অনেক সময় বলা হয় হিউম্যান রিলেশন অ্যাপ্রোচ। ফাইন। সো এলটন মায়ো বেসিক্যালি কি করেছে? এলটন মায়ো করেছে নিও ক্লাসিক্যাল থিওরিতে প্রবর্তন করেছে কোন একটা মানুষ, কোন একটা এমপ্লয়ি, সে কাজ করার জন্য তার কিছু নিজস্ব নিড থাকে, তার অন্য এমপ্লয়ীদের সাথে ভালোভাবে রিলেশনটা দরকার। তো সেই জন্যই সেটা তিন টাইপের হতে পারে। সেটা হতে পারে ইন্ডিভিজুয়াল নিড বা ইন্ডিভিজুয়াল ম্যানেজমেন্ট। ইন্ডিভিজুয়াল ম্যানেজমেন্টটা কি? ইন্ডিভিজুয়াল ম্যানেজমেন্ট মিনস প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বা এমপ্লয়ির একটা নিজস্ব নিড, ওয়ান্ট অ্যান্ড ডিজায়ার থাকে। আমার কিছু নিড আছে এই কোম্পানিতে কাজ করার জন্য, আমার কিছু ওয়ান্টস আছে। কি নিড বা ওয়ান্টস থাকতে পারে? ডেফিনেটলি 1 নম্বর হতে পারে স্যালারি, 2 নম্বর হতে পারে ডিজিগনেশন, 3 নম্বর হতে পারে ফেম, আমি কত ফেমাস হয়ে গেছি এই কোম্পানিতে চাকরি করে। এখন এখন তো তোমরা নিজেরাই বলতে পারো, তোমাদের কাছে হয়তো দুটো অফার আছে, একটা হলো টাটা কোম্পানি, টাটা মোটরসে, আর একটা হয়তো কোনো একটা লোকাল অটোমোবাইল কোম্পানি। তাহলে কোনটাই যাবে? ডেফিনেটলি টাটা মোটরস। ওয়াই? বিকজ অফ দ্য ফেম অফ টাটা ব্র্যান্ড। তো সেই জন্যই আমার সেটা হলো ইন্ডিভিজুয়াল নিডস। নেক্সট আসছে আমার ওয়ার্ক গ্রুপ। ওয়ার্ক গ্রুপ মানে একজন এমপ্লয়ি যে গ্রুপে কাজ করে সেইটাকে বলা হচ্ছে ওয়ার্ক গ্রুপ। সেটা অনেক সময় ইনফর্মাল স্ট্রাকচার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড কোঅর্ডিনেশন অ্যান্ড টিম স্পিরিট। ধরা যাক কোনো একটা আইটি সেক্টরে অবভিয়াসলি জেনে থাকবে যে একটা প্রজেক্ট হিসেবে কাজ করে। সো একটা প্রজেক্টে কাজ করা মানে একটা টিমে কাজ করা। তো সেই টিমটাকে বলা হচ্ছে ওয়ার্ক গ্রুপ। সো সেই ওয়ার্ক গ্রুপটা সাকসেসফুল তখনই হবে যখন সেই টিমে ভালোভাবে স্পিরিট থাকবে, একজন আরেকজনের সাথে কোঅর্ডিনেট থাকবে, অ্যান্ড অলসো ইনফর্মাল স্ট্রাকচার থাকবে। শুধুমাত্র অফিসে গেলাম, কাজ করলাম, চলে এলাম, সেটা করলে কিন্তু মেন্টালি স্যাটিসফ্যাকশন আসে না। তার জন্য দরকার আমার ইনফর্মাল স্ট্রাকচার মিনস কোনোদিন কোনো সময় অফিসের বাইরেও কোনো হোটেলে গিয়ে একটা গেট টুগেদার, কোথাও গিয়ে একটা ঘুরতে যাওয়া। সো সেটা হলো ইনফর্মাল স্ট্রাকচার, অ্যান্ড দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট ফর মেন্টাল স্যাটিসফ্যাকশন। ওকে, সো মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য আমার কিন্তু এই ওয়ার্ক গ্রুপ কালচারটা দরকার। নেক্সট আছে আমার পার্টিসিপেটিভ ম্যানেজমেন্ট মিনস কোনো একটা কাজ হচ্ছে, কাজটার জন্য সবাই মিলে পার্টিসিপেট করে যেন কাজটা খুব ভালোভাবে হয়। পার্টিসিপেটিভ ম্যানেজমেন্টে মেন দরকার আমার ফ্রি ফ্লো অফ কমিউনিকেশন। ফর এক্সাম্পল, ধরা যাক পাড়ায় একটা দুর্গাপুজো হচ্ছে। তো পাড়ায় দুর্গাপুজো হলে সেটা হলো পার্টিসিপেটিভ ম্যানেজমেন্ট। সেখানে সবাই জানে একেবারে যে প্যান্ডেল বাঁধা থেকে শুরু করে প্যান্ডেলে ঠাকুর আনা, তার সাথে পুজোর সমস্ত জোগাড় যন্ত্র করা, ওভারঅল ম্যানেজ করা, ভোগ বিতরণ করা, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ক্লাব মেম্বার কিন্তু পার্টিসিপেটিভ ওয়েতে করে। তো সেটাকেই বলা হচ্ছে আমার পার্টিসিপেটিভ ম্যানেজমেন্ট। অফিসের ক্ষেত্রে, ওয়ার্ক কালচারের ক্ষেত্রেও কিন্তু সেম ভাবে পার্টিসিপেটিভ ম্যানেজমেন্ট পার্টিসিপেট হইতে ভালোভাবে করা হয়। ওকে, সো এই তিনটে টাইপের নিডস হতে পারে বা তিনটে টাইপের ম্যানেজমেন্ট হতে পারে একটা অর্গানাইজেশন। এর উপর ডিপেন্ড করে ওভারঅল অর্গানাইজেশনটা তিনটে ভাগে ভাগ করেছে এলটন মায়ো। ফার্স্ট ভাগ হলো ফ্ল্যাট স্ট্রাকচার মিনস একজনের আন্ডারে প্রচুর এমপ্লয়ি কাজ করছে, সেটাকে বলা হচ্ছে ফ্ল্যাট স্ট্রাকচার। তো ফ্ল্যাট স্ট্রাকচারে কমিউনিকেশন কিন্তু অনেক ফাস্ট হয়। কিভাবে ফাস্ট হয়? কারণ একজন আপার লেভেল ম্যানেজমেন্ট বা আপার লেভেল ম্যানেজার সে কিন্তু ডিরেক্টলি লোয়ার লেভেলের সাথে কমিউনিকেট করছে, প্রত্যেকটা এমপ্লয়ির সাথে সে কমিউনিকেট করতে পারছে একটা সিঙ্গেল লেভেলে। সেই জন্য ফ্ল্যাট স্ট্রাকচারে কমিউনিকেশন কিন্তু খুব ফাস্ট হয়। জাস্ট অপোজিট একটা কোনো টল স্ট্রাকচার মানে একজন এমপ্লয়ি আছে,
তার আন্ডারে 2 জন এমপ্লয়ি, তার আন্ডারে আরো 2 জন এমপ্লয়ি। ওকে, সো এই ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশনটা অনেক স্লো হয়। কেন? এ যখন এর সাথে কমিউনিকেট করতে যাবে, এ ফার্স্টে মিডল লেভেলকে করবে, দেন মিডল লেভেল হায়ার লেভেলকে করবে, সেই জন্য কমিউনিকেশনটা কিন্তু অনেক স্লো হয়। ওকে, কম্পারেটিভলি ফ্রম দ্য ফ্ল্যাট স্ট্রাকচার। নেক্সট স্ট্রাকচার হলো, সেটা হলো ডিসেন্ট্রালাইজেশন। ডিসেন্ট্রালাইজেশন ইজ বেসিক্যালি আমরা ওভারঅল কাজটাকে ডেলিগেট করে দিচ্ছি ডাউন লেভেল ম্যানেজমেন্ট, সেটাকে বলা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন। ফর এক্সাম্পল ধরা যাক এডুকেশন সিস্টেম প্রত্যেকটি ইউনিভার্সিটির হেডকে, ইউনিভার্সিটির হেড হলো ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। সে কিছু একটা বক্তব্য দিচ্ছে বা কিছু একটা নোটিশ দিচ্ছে প্রত্যেকটি ইউনিভার্সিটিকে। এবার ইউনিভার্সিটিগুলো ওভারঅল কারিকুলাম সেট করছে, ওভারঅল কারিকুলাম সেট করে তার আন্ডারে যত অ্যাফিলিয়েটেড কলেজ আছে সবাইকে পাঠিয়ে দিচ্ছে। এবার সেই অ্যাফিলিয়েটেড কলেজগুলো নিজের খুশি মতো একটা রুটিন ক্লাস, রুটিন শিডিউল তারা তৈরি করছে। তো সেই ক্লাস রুটিন শিডিউল সেটা যে তৈরি করছে নিজের মতো, তো সেটাকে বলা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন। সে কিভাবে কলেজটাকে চালাবে, কিভাবে কলেজের ইনফ্রাস্ট্রাকচার হবে, সেটা কিন্তু তার নিজস্ব মতামত। তো সেইটা হলো ডিসেন্ট্রালাইজেশন। নেক্সট হলো ইনফর্মাল অর্গানাইজেশন। সো ফর্মাল অর্গানাইজেশন, ইনফর্মাল অর্গানাইজেশন। হোয়াট ইজ ইনফর্মাল অর্গানাইজেশন? ইনফর্মাল অর্গানাইজেশনটা কি? বেসিক্যালি ফর্মাল অর্গানাইজেশনের সাথে সাথে একটা অর্গানাইজেশন সাইমালটেনিয়াসলি চলে। ইনফর্মাল অর্গানাইজেশন মানে ধরো আমার সাথে তুমি কাজ করছো, অফিসিয়াল ব্যাপারে সবসময় অফিসের কথাই বলছি। সো কিছুক্ষণ পর আমরা ব্রেক নিয়েছি, ব্রেক নিয়ে হয়তো জিজ্ঞেস করছি যে তোমার ফিউচার প্ল্যান কি, মানে ইনফর্মাল ব্যাপারে আমরা ডিসকাস করছি, তো সেটাকে বলা হচ্ছে ইনফর্মাল অর্গানাইজেশন। কোনো ক্ষেত্রে হয়তো আমাদের অফিসের ক্ষেত্রে একটা ছোট একটা গ্রুপ তৈরি করা হয়েছে, সেই গ্রুপটা বলেছে কোনো একটা পার্টিকুলার কোনো ইভেন্ট হবে, সেই ইভেন্টটাকে অর্গানাইজ করতে। সেই ছোট গ্রুপটা তৈরি করা হয়েছে, সেটাকে বলা হচ্ছে ইনফর্মাল অর্গানাইজেশন। মানে আমরা অফিসের ফর্মাল ম্যানার বাদে আমরা অন্য কিছু নিয়ে ডিসকাস করছি, তো সেই জন্য সেটাকে বলা হয় ইনফর্মাল অর্গানাইজেশন। দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট ফর দ্য মেন্টাল স্যাটিসফ্যাকশন। অ্যান্ড এই যে যেগুলো কথা বললাম, ইন্ডিভিজুয়াল নিড, ওয়ার্ক গ্রুপ কালচার, পার্টিসিপেটিভ ম্যানেজমেন্ট, ফ্ল্যাট স্ট্রাকচার, ডিসেন্ট্রালাইজেশন, পার্টিসিপেটিভ ম্যানেজমেন্ট অর ইনফর্মাল অর্গানাইজেশন, এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর দ্য গ্রোথ অফ ওভারঅল অর্গানাইজেশন। ওভারঅল অর্গানাইজেশনের গ্রো করার জন্য আমরা যদি জাস্ট কিভাবে রিমুনারেশন দেবো, কিভাবে ডিসিপ্লিনটা মেনটেন করবো, কিভাবে ডিফারেন্ট পিস রেট সিস্টেম করবো, ডিসেন্ট্রালাইজেশন, ডেলিগেশন এসব করবো, অথরিটি আর রেসপন্সিবিলিটি এসব করবো, তাহলে কিন্তু সবসময় অর্গানাইজেশন গ্রোথ হয় না। প্রত্যেকটা এমপ্লয়ির মেন্টাল স্যাটিসফ্যাকশন ইজ অলসো সিমিলারলি ইম্পর্টেন্ট। ওকে, তো এই যে প্রত্যেকটা এমপ্লয়ি তারা কিভাবে কাজটা করবে, তাদের স্যাটিসফ্যাকশনটা কিভাবে আসবে, সেইটা আমাদের নিও ক্লাসিক্যাল থিওরির মাধ্যমে আমরা জানতে পারি। ওকে, সো আজকে এই অবধি এই টপিকটা থাকবে, বিউরোক্রেটিক ম্যানেজমেন্ট থিওরি আর নিও ক্লাসিক্যাল থিওরি। যদি তোমাদের ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করে জানাও। প্লাস এটাও আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে প্রিভিয়াস ভিডিওগুলোর, লাইক অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট থিওরি অ্যান্ড সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি। যারা এখনো দেখোনি ডেফিনেটলি সেটা দেখে নাও, তাহলে তোমাদের কনসেপ্ট আরো ভালোভাবে ক্লিয়ার হবে। সো উই উইল মিট ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন স্টে টিউন উইথ আস। থ্যাংক ইউ।